নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাসপোর্ট জটিলতা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে তাকে ফিরতি ফ্লাইটে দুবাই পাঠানো হয়। কানাডা থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য নিয়ে রিপোর্ট। গত শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই হয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টার দিকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদে মুরাদ হাসানের কাছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চায় ইমিগ্রেশন বিভাগ। এদিকে বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক দেশটিতে মুরাদের প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করে। এরই ধারাবাহিকতায় পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতা এবং অভিযোগ থাকায় মুরাদ হাসানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। ফিরতি ফ্লাইটে তাকে পাঠানো হয় দুবাইয়ে। এটা তো মানুষের জাতি না। অশালীন এবং নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুরাদ হাসান। শাতিলা শারমিন, সময় সংবাদ। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমান ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা সংক্রমণের 1.5 বছরের স্থবিরতা কাটিয়ে আন্তর্জাতিক বিমান যোগাযোগ শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে বাংলাদেশি শ্রমিকদের ভোগান্তি। বিশেষ করে টিকিটের চাহিদা বাড়তে থাকায় ইচ্ছাকৃতভাবে বাড়ানো হচ্ছে বিমানের ভাড়া। আগে ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া 30,000 টাকা হলো, এখন তা 90,000 টাকা গিয়েই ঠেকেছে। একইভাবে ঢাকা সৌদি আরব রুটের 45,000 টাকার বিমান টিকিট এখন 1 লাখ টাকা তো মিলছে না। এখন আমাদের অবস্থা খুবই শোচনীয়। যেমন শুনতেছি 80, 85, 90, 1 লক্ষ টাকা পর্যন্ত। যদি 1 লক্ষ টাকা বিশেষ টিকিটের দাম হয়, উনি যাইতে পারবে না। একটা লেবার প্যাসেঞ্জারের যদি দুবাইতে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য তার 20,000, 25,000, 30,000 ভাড়ার মধ্যে 80-90,000 টাকা গুনতে হয়, এটা আমাদের কাছেও ভালো লাগতেছে না। শুধুই যে আরব আমিরাত কিংবা সৌদি আরব রুটে ভাড়া বেড়েছে তা নয়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার সবগুলো রুটের বিমান ভাড়া এখন আকাশ ছোঁয়া। প্রতিটি রুটের ভাড়া বাড়ানো হয়েছে 3 থেকে 4 গুণ। এমনকি অনেক যাত্রী অতিরিক্ত বিমান ভাড়া পরিশোধ করেও কাঙ্ক্ষিত সিট পাচ্ছে না। ফলে অনেকেরই যেমন ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তেমনি চাকরি হারানোর সংখ্যায় শত শত প্রবাসী শ্রমিক। 1 লাখ টাকা দিয়েও সিট পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ বিমান তো নাই, আর অন্যান্য এয়ারলাইন্সও সিট দিচ্ছে না। তাহলে এখন আমাদের যে মানুষগুলো ছুটিতে আসছে, আটকে গেছিল, আবার ভিসার টাইম বাড়াইছে 3 মাসের জন্য, 1 মাসের জন্য, এই মানুষগুলো যেতে না পারলে বাংলাদেশের যে কত বিশাল ক্ষতি হবে, সরকারকে এটা চিন্তা করতে হবে। বিশ্বজুড়ে শ্রম বাজার খুলে যাওয়ায় গত 2 মাস ধরে টিকিটের চাহিদা কিছুটা বেড়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অভিযোগ উঠেছে, বিমানগুলোতে পর্যাপ্ত সিট থাকা সত্ত্বেও কৌশলতা গোপন রেখে আসন সংখ্যা শূন্য দেখানো হয়। সেই সঙ্গে যাত্রীদের সাধারণ সিটের পরিবর্তে হায়ার ক্লাসের আসন কিন্তু বাধ্য করা হচ্ছে। যাত্রীদের সামর্থ্যের বাইরে ওরা ভাড়া দাবি করতেছে এবং ওরা বাধ্য হয়ে প্রবাসীরা দিচ্ছেন। আমরা খুব সিরিয়াস অবস্থায় আছি। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের রুটগুলিতে বিমান বাংলাদেশ ছাড়াও এয়ার এমিরেটস, এয়ার আরাবিয়া, ইত্তেহাদ, কাতার এয়ারওয়েজ সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে। আর প্রতিদিন এসব রুটে বাংলাদেশ থেকে 10,000-এর বেশি যাত্রী পরিবহন হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউনিয়ন পরিষদ থেকে বদলে হয়েছে সিটি কর্পোরেশন। তবে ভাগ্য বদল হয়নি ঢাকা উত্তর সিটির 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। গত কয়েক বছরেও গড়ে ওঠেনি চলাচল উপযোগী সড়ক। অল্প বৃষ্টিতে ডুবে থাকা সড়ক শুষ্ক মৌসুমে হয়ে যায় খানাখন্দ ভরা। বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনা না থাকায় সড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা। সিটি কর্পোরেশন হওয়ার পর পরিবর্তনের গল্পেই আটকে আছে উন্নয়ন। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। সড়কে চলছে সামাজিক অনুষ্ঠানের রান্নার আয়োজন, কারণ যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাও মুশকিল এখানে। এমন অবস্থায় উত্তর সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ড সোলমাইদের, অথচ পাশেই গুলশান, বসুন্ধরা সহ অভিজাত এলাকা। কিন্তু এই এলাকা জুড়ে এখনো গ্রামীণ আবহ, যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশা। ভাটারা, সোলমাইত, নয়ানগর মৌজার সমন্বয়ে গঠিত 40 নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলেও বাড়েনি নাগরিক সেবার মান। রাস্তাঘাট খুবই করুণ অবস্থা, খুবই খারাপ। কয়দিন পর পরই রাস্তাটা জ্যাম হয়ে যায় ময়লায়। 25-30 বছর আগে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা চলতেছি। সিটি কর্পোরেশন নামে কামে না,
কেউই আয় না। বেশিরভাগ সড়কই সরু, রাজুকের অনুমোদন ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন, সড়কের পাশেই থাকছে গৃহস্থলীর বর্জ্য। নাজুক ড্রেনেজ ব্যবস্থা পূরণ করতে পারছে না পয় নিষ্কাশনের চাহিদা। এ কারণে বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে পুরো ওয়ার্ড। ময়লার চিপায় ফেলায় এলাকার লোক কি করবো, অনেক সিটি কর্পোরেশনের দাম দেয় নেই। বৃষ্টি হলে খালি পানি উঠতে ভরিয়ে যায় আর উত্তরই হয় প্যান্ট পর কাজ আইয়া তারপর যাওয়া যায়। ড্রেনের পানি দেখতে খুব বাজে একটা অবস্থা। এই ওয়ার্ডে উন্নয়ন কাজ না করায় ট্যাক্সও আদায় করছে না ডিএনসিসি, যদিও কাউন্সিলর বলছে চলতি মাস থেকে শুরু হবে উন্নয়ন কাজ। এই ওয়ার্ডগুলি নতুনভাবে রাস্তাঘাট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বাজেট ঘোষণা করেছিলেন ওটারই উদ্বোধন করবেন আগামী 23 ডিসেম্বর। তো আশা করি আগামী 22 সালের ভিতরে যে বাজেট আসছে আমরা কাজ শুরু করতে পারবো। ডিএনসিসির তথ্য মতে নবগঠিত 40 নং ওয়ার্ডের আয়তন 2 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 4 লাখ আর ভোটার 42,000। উন্নয়নের আশ্বাসে কেটে গেছে গত 30 বছর, এরই মধ্যে ইউনিয়ন থেকে হয়েছে সিটি কর্পোরেশন, তবু গড়ে ওঠেনি কোনো পরিকল্পিত সড়ক। গত কয়েক বছরে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া এ এলাকায়, উল্টো বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। এই নিয়ে গঠিত উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড। এইসব সমস্যার দ্রুত সমাধান চান স্থানীয়রা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। নির্ধারিত স্থান বাদেও বিভিন্ন জেলায় বসেছে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র। আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলবে ক্যাম্পেইনটি। রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। শনিবার সকালে সারা দেশে একযোগে শুরু হয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবছর 6 মাস থেকে 5 বছর বয়সী 2 কোটিরও বেশি শিশুকে খাওয়ানো হবে একটি করে ক্যাপসুল। 11 মাস বয়স পর্যন্ত খাওয়ানো হচ্ছে নীল রঙের ক্যাপসুলটি, আর 1 বছর থেকে 5 বছর পর্যন্ত শিশুকে খাওয়ানো হচ্ছে লাল রঙের ক্যাপসুল। এই যে বাচ্চারা টিকা খাওয়াইছে, এজন্য আমি অনেক খুশি। অনেক সুন্দর মতন টিকে খাওয়াইছে। ভিটামিন এ ক্যাপসুল শিশুর রাতকানা রোগ থেকে বাঁচায়, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসছি। আমার বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালাম। সারা দেশে এবছর প্রায় 1,20,000 স্থায়ী এবং 20,000 ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রে চলছে এ কর্মসূচি। এছাড়া রাজধানী সহ বিভিন্ন জেলার বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চ ঘাটেও বসেছে অস্থায়ী ক্যাম্প। প্রায় 3 লাখ স্বেচ্ছাসেবক কাজ করছেন এ ক্যাম্পেইনে। এবছর আমরা এপ্রিলে করেছিলাম প্রথম রাউন্ড, এবার ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ড করছি। যদি কেউ বাদ পড়ে আমাদের সিটি কর্পোরেশনের এনএস ভবনে পরবর্তীতে তাদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে। আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি। ওমর ফারুক, সময় সংবাদ। চিপসেট সংকটে দেশের বাজারে বাড়ছে মুঠোফোনের দাম। মডেল ভেদে দাম বেড়েছে 700 থেকে 2,000 টাকা পর্যন্ত। উৎপাদনকারীরা বলছেন বর্তমানে অর্ডার দিলে চিপসেট হাতে পেতে সময় লাগে 3 মাস পর্যন্ত। বেড়েছে দামও। শুভ খানের রিপোর্ট। আগের দাম শেষ করে আসছিলাম, এখন এসে দিই বাজেট বাড়তি, এই জন্য একটু হিমশিমের মধ্যে এসেছি। সাধ্যের মধ্যে থাকা পছন্দের হ্যান্ডসেটটি হঠাৎ করেই নাগালের বাইরে, তাই ফোন কিনতে গিয়ে এখন হরহামেশাই মার্কেট থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারা। কাস্টমাররা কিন্তু অনেক জায়গা থেকে দেখছে, অনেক ফেসবুক পেজ কিংবা হচ্ছে গুগল থেকে ওনারা দেখে যাচ্ছে, কিন্তু আমরা তো আমাদের ব্রেক গেছে 1000 টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক বাজারে চিপসেটের সংকটের প্রভাব পড়েছে দেশীয় বাজারে। দেশে প্রতি মাসে 10 লাখের মতো স্মার্টফোন বিক্রি হয়। বর্তমানে সরবরাহ করা হচ্ছে 7.5 থেকে 8 লাখ হ্যান্ডসেট। ইতোমধ্যে মডেল ভেদে 700 থেকে 2,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে টেকনো, ভিভো, অপো, রিয়েলমি সহ বেশিরভাগ ব্র্যান্ডই। টেকনো স্পার্ক 7 4GB 64GBর একটা ভেরিয়েন্ট ছিল, সেটা ফার্স্টে ছিল 11,990 টাকা, এখন হচ্ছে আপনার 12,990 টাকা হয়েছে। রিয়েলমি যে রানিং যে মডেলগুলো আছে, এখানে হচ্ছে 4টা মডেলের আমাদের হচ্ছে প্রাইসটা একটু বাড়াইছে আর কি। ওপো A16 আগে যেটা 14,990 ছিল, এখন 15,990 টাকা। উৎপাদকরা বলছেন বছরের চাহিদা প্রায় 3.5 কোটি চিপসেট। এক একটি চিপসেটের দাম মানভেদে $5 থেকে $15 পর্যন্ত হয়। অথচ আন্তর্জাতিক বাজারে বর্তমানে চিপসেটের দাম বেড়েছে 10 থেকে 15% পর্যন্ত। চিপসেট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার শুধুমাত্র মাসিক প্রোডাকশন যেটা না, পুরো বছরের ডিমান্ড নিয়ে কিন্তু এটা প্রোডাকশন ফোরকাস্টিং করা হয়। সেই জায়গাতে দেখেছি যে আমরা নেক্সট 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই সংকটটা থাকবে। বিটিআরসি বলছে বাজার পর্যবেক্ষণ ও চলমান সংকট নিরসনে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা ম্যানুফ্যাকচারারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি কিভাবে তাদেরকে আমরা এগুলি আমদানির অনুমতি দিলে তারা সুবিধা পেতে পারে।
14,000 কোটি টাকার দেশীয় বাজারে বছরে বিক্রি হয় প্রায় 4 কোটি হ্যান্ডসেট। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশেও শনাক্ত হলো করোনার নতুন ধরন ওমিক্রন। আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 1 সপ্তাহের মধ্যে বুস্টার ডোজ শুরুর আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে অতি সংক্রামক এই ভাইরাসের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের 2 জন যে নারী ক্রিকেটার যাদের শরীর ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রেখেছি এবং তারা সুস্থ আছে। তাদের যা যা চিকিৎসা দরকার সেই ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে। বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং 60 ঊর্ধ্ব যারা আছে এবং যারা কোমরবিড এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের আমরা বুস্টার ডোজ আমরা দিব। এই বিষয়ে কাজকর্ম চলছে। সংক্রমণটা বেড়ে যাচ্ছে এবং টিকা না নেওয়া মানুষ যাদের বয়স বেশি, ওজন বেশি, অন্যান্য রোগে ভুগছেন তাদের মধ্যে ছড়িয়ে পড়ার পরে এটি কি অবস্থা হয়, তাদেরকে আলাদা রেখে চিকিৎসার আওতায় নেওয়া, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে অনেক ভিড় যেখানে হয় সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং ভিড়াক্রান্ত জায়গায় পারতপক্ষে না যাওয়া। ওমিক্রনে আক্রান্ত হলেও জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটার তেমন কোনো অস্বস্তি বোধ করছেন না। সুস্থ আছেন দলের বাকি সদস্যরাও, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 2 জন যে নারী ক্রিকেটার যাদের শরীর ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে। হারারের বীরত্ব গাথায় ট্র্যাজেডি হয়ে এলো কোভিড। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুখস্মৃতি সঙ্গী হয়েছে জিম্বাবুয়ের মাটিতে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে কই? আফ্রিকার মাটি বাতাসেই নতুন করে আস্তানা গেড়েছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। সীমানা পেরিয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে সদল বলে। প্রথম আঘাতটা ক্রিকেট আঙ্গনে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফেরা নারী দলের 2 ক্রিকেটারের দেহে শনাক্ত করোনার নতুন ধরন ওমিক্রন। ঢাকায় প্রাথমিকভাবে 7 দিনের কোয়ারেন্টাইনে ছিল তারা। এই সময়ে একাধিকবার তাদের করোনা নেগেটিভ আসে। ঘটা করে সংবর্ধনা দিতে বিসিবি সভাপতি ও অন্যান্য পরিচালকরা হোটেলেও যান। সবকিছু চলছিল ঠিকঠাকই, কিন্তু শেষ পরীক্ষায় 2 ক্রিকেটারের পজিটিভ আসলে তৈরি হয় শঙ্কা, যা আরও বড় হয়েছে ওমিক্রন শনাক্ত হয়। অন্যরা সবাই নেগেটিভই আছে এবং যাদের হয়েছে তারা একেবারেই অ্যাসিম্পটোম্যাটিক, তাদের কোনো সিমটম নাই। আমার সাথে পার্সোনালি আমি কথা বলেছি, কোনো জ্বর, গা ব্যথা কিছুই নেই। সো ওরা বুঝতেই পারে না এখনো যে ওদের যে কোভিড হয়েছে। সো সেদিক দিয়ে আমি বলবো এটা একটা বিরাট সুখবর। ওরা প্রথম থেকেই যেহেতু আইসোলেশন ছিল একটা আলাদা ডেডিকেটেড ফ্লোরে, সেজন্য অন্য কাউকে ইনফেক্ট হয়নি। অনির্দিষ্টকালের জন্য আইসোলেশনে আছে নারী ক্রিকেটার ও কোচিং স্টাফরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বে বাংলাদেশ নেতৃত্ব দেবে এমন প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে আইসিটি ও সফটওয়্যার শিল্প রপ্তানি খাতকে নেতৃত্ব দেবে। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা আরও বলেন, প্রযুক্তি ব্যবহারের সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব নিতে হবে উন্নত ও ধনী দেশগুলোকে। সভ্যতা আর বিকাশের ধারায় উন্নয়নের 3টি পর্যায় পার করে বিশ্ব এখন প্রস্তুত হচ্ছে নতুন এক বাস্তবতার মুখোমুখি হবার জন্য। মানুষের সহায়তা ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রযুক্তির মাধ্যমে কাজ করা, পণ্য উৎপাদন সহ নানা সমস্যার সমাধানে সামনে আসতে যাচ্ছে ডিজিটাল প্রক্রিয়ার নতুন যুদ্ধ। প্রযুক্তি ও অর্থনীতিবিদরা একে বলছেন চতুর্থ শিল্প বিপ্লব, যার অন্যতম নিয়ামক হবে উন্নত যোগাযোগ সমৃদ্ধ ডিজিটাল অবকাঠামো। ডিজিটাল বাংলাদেশ এখন অবকাঠামোগত দিক থেকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তাতে করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় কতটুকু প্রস্তুত হয়েছে সংশ্লিষ্ট সবাই, সেই বিষয়গুলোই উঠে এলো চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে। ইউজিসির আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন আমরা উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আগামীর বাংলাদেশ উন্নত বিশ্বের চেয়ে প্রযুক্তিগত কোনো সুবিধা থেকেই নিজেকে পিছিয়ে রাখবে না, যদিও চতুর্থ শিল্প বিপ্লবের রয়েছে কিছু চ্যালেঞ্জও। অদূর ভবিষ্যতে মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের সঙ্গে সহাবস্থান করতে হবে, কিছু নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রযুক্তি যেন সকলে সমানভাবে ব্যবহার করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশেষ করে এটা আমাদের উন্নত দেশগুলির একটা দায়িত্ব রয়েছে এক্ষেত্রে, কারণ তাদের
সরবরাহ বৃদ্ধি করতে হলে আসলে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশের তাদের প্রয়োজন আছে। দেশে ইলেকট্রনিক গাড়ি চালুর মতো যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে উল্লেখ করে সরকার প্রধান জানান, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেই বর্তমান অবস্থানে পৌঁছেছে দেশ। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে আমরাও কৃত্রিম বুদ্ধিমত্তা, AI, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস সফলভাবে ব্যবহার করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। 5G সেবার মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, জ্ঞান নির্ভর সমাজ ও বিজ্ঞানমনস্ক জাতি তৈরি তার সরকারের লক্ষ্য। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না, বাংলাদেশও হবে একটা নেতৃত্ব দানকারী দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় অবৈধ দখল আর দূষণের কবলে মৃতপ্রায় নদী করতোয়াকে বাঁচাতে এবার 123 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করলেন পরিবেশবাদীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত 11টি স্থানে একযোগে চলে এই কর্মসূচি। নদী বাঁচাতে আদালতের দেয়া নির্দেশনা 7 বছরেও আমলে না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। জুম্মন সাদিক জ্যাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। মৃতপ্রায় ঐতিহ্যবাহী করতোয়ায় মাছের আবাস দখল করেছে প্লাস্টিক বর্জ্য, আর নদীর জায়গা দখল করেছে প্রভাবশালীরা। করতোয়াকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন বগুড়া সহ উত্তরাঞ্চলের পরিবেশবাদীরা। এর ধারাবাহিকতায় এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত 11টি স্থানে 123 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করলেন তারা। শনিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে যোগ দেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সাধারণ জনগণ। তারা বলছেন, আদালতের নির্দেশনাও আছে নদীর সপক্ষে, তবে 7 বছরেও কার্যত কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। গত 6 বছর আগে হাইকোর্টের আমরা একটা রায় পাই, যেটাতে এখানে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করার কথা বলা হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে সেটা এখন পর্যন্ত অপসারণ হয়নি। সেই নির্দেশনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে। কৃত্রিম সুইচ গেট করে সেই পানির প্রবাহটা বন্ধ করে ওই নদীটাকে মরা নদীতে পরিণত করা হয়। পৌর মেয়র জানান, করতোয়ার হারানো জৌলুস ফেরাতে 2100 কোটি টাকার মেগা প্রকল্প আটকে আছে একনেকে। আমরা বলেছি, যদি সরকার একসাথে এত বরাদ্দ না দেয়, আমরা পর্যায়ক্রমে বরাদ্দ দিয়ে এই পুরো প্রজেক্টটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। বগুড়া জেলা প্রশাসনের করা তালিকায় করতোয়া দখলে 38 জনের নাম উঠলেও বাস্তব চিত্র বলছে সংখ্যাটা ছাড়াবে 100। আজ অবৈধ দখল আর দূষণের কবলে পড়ে করতোয়ার মৃতপ্রায় দশা। বগুড়াবাসী চায় এই করতোয়া আবারও ফিরে পাক তার হারানো যৌবন। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিড় করেছে হিমালয়ের দেশ থেকে আসা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। ক্যাম্পাসের লেকগুলোতে পাখির জলকেলি মুগ্ধ করে সৌন্দর্যপ্রেমীদের হৃদয়। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই বিদ্যাপীঠে। তবে এবছর অতিথি পাখির সংখ্যা অনেক কম। জাওদন্তুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। আমাদের শহুরে প্রকৃতিতে ষড়ঋতুর ঠাঁই না মিললেও ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিটি ঋতু আসে প্রকৃতির বর্ণিল রূপে। এই যেমন শীত এলেই ঝরা পাতার মর্মরে ঘুমিয়ে পড়ে প্রকৃতি, আর জাহাঙ্গীরনগর তখন জেগে ওঠে নতুন করে অতিথি পাখির গানে। শীতের সকালে পাখির কাকুলিতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে মিষ্টি রোদে শিশির ভেজা ঘাসে পথ চলা, সবুজে মোড়া এই বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর শীতের চিরচেনা রূপ। সুদূর সাইবেরিয়া সহ বিভিন্ন স্থান থেকে আসা অতিথি পাখি প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। পাখিদের কলরব প্রকৃতিতে এনে দেয় এক চঞ্চলতার শিহরণ। স্নিগ্ধ রোদেলা সকালে দর্শনার্থীদের পদভারে মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতি বছর এই জন্যই আসি যে অতিথি পাখিরা আসে এটা দেখার জন্য, মানে এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। গত কয়েক বছর ধরে আমি ক্যাম্পাসে আসি, তখন যেরকম পাখি ছিল এখন সেই হারে পাখি নেই। দিঘির জলে রৌদ্র স্নান শেষে নীল আকাশে ডানা মেলে পচার্ড, ফ্লাই পেচার, গার্গেনি, ছোট জিরিয়া, খঞ্জনা সহ নানা প্রজাতির অতিথি পাখি। ছোট বড় মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেকের সংখ্যা 26টি। অন্যান্য বছরগুলোতে প্রায় সবকটি লেকে পাখির দেখা মিললেও এবছর অতিথি পাখির আগমন হয়েছে মাত্র একটি জায়গায়। কেন বছর বছর কমছে অতিথি পাখির আগমন, জানতে চাওয়া বিশেষজ্ঞদের কাছে। দিনকে দিন পাখি যে জন্য আসে খাবারের জন্য, লেকগুলো কিন্তু সংস্কার করা ওইভাবে হচ্ছে না দীর্ঘদিন যাবৎ, এবং করলেও সময়টা সঠিক হচ্ছে না। এই যে এ ব্যাপারে কর্তৃপক্ষ অবশ্য আরেকটু উদ্যোগী হওয়া উচিত মনে করি। অতিথি পাখির এই অভয়ারণ্য আগের মতোই
মুখর থাকবে সকল মানুষ এবং প্রকৃতিপ্রেমীর ভাষা।